আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এর আগে কমরেডরা আমাদের বলেছেন কেন আজকের এই দিনটা খুব গুরুত্বপূর্ণ, কেন প্রতি বছর 8ই মার্চ আমরা যারা প্রগতিশীল রাজনীতি করি, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা এই সমাজকে, এই বিশ্বকে, এই পৃথিবীকে নতুন করে দেখার স্বপ্ন দেখি, কেন আজকের দিনটা আমরা সবাই উদযাপন করি। আজকে যখন আমি এখানে বক্তৃতা দেখছি, আমার বলতে খুব ভালো লাগছে, আমার মনটা অনেক হালকা। কারণ কালকে সকাল পর্যন্ত আমরা জানতাম না যে 8ই মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের দিন আমাদের কমরেড, আমাদের সাথী, আমাদের নেতৃত্ব ডক্টর মীনাক্ষী মুখার্জি জেলের ভিতরে থাকছে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আয়োজনে একটি আলোচনা সভা বক্তব্য রাখছেন কমরেড দীপশিতা ধর। বিষয় ধর্মতন্ত্রীদের শৃঙ্খলা ভাঙার লড়াই। এবং এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে প্রেরণা, এটা আমাদের কাছে লড়াই। উনি তো অনেক ধরনের চেষ্টা করেছেন, কখনো ভয় দেখিয়েছেন, কখনো লাঠি মেরেছেন, গুলি মেরেছেন, জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু ওই জেল থেকে বেরিয়ে এসেও মীনাক্ষী দি খুব পরিষ্কার করে একটা কথা বলেছে, যতদিন না পর্যন্ত আনিস খানের হত্যা বিচার হচ্ছে, ততদিন পর্যন্ত এসএফআই, ডিওএফআই রাস্তায় থাকবে, কোনো জেল, কোনো পুলিশ, কোনো মমতা ব্যানার্জি আমাদের রাস্তাতে কাটবে না। এই যে এই স্পিরিট, এটাই আজকের 8ই মার্চ 2022 সালের 8ই মার্চে আমাদের কাছে সবচেয়ে বড় বার্তা, আমাদের কাছে সবচেয়ে বড় প্রেরণার জায়গা। কিন্তু লজ্জার কথা, যন্ত্রণার কথা, দুঃখের কথা, আজকে যখন আমরা সবাই মীনাক্ষী দি সহ বাকিদের মুক্তি পাওয়াকে উদযাপন করছি, সেলিব্রেট করছি, অভিনন্দন জানাতে গেছিলাম, আমার সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব সহ, রাজ্য নেতৃত্ব সহ, ডিওএফআই এর বিভিন্ন নেতৃত্ব, তাদের ওই রাসবিহারী মোড় থেকে আরেকবার গ্রেফতার করা হয়েছে, লালবাগের এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে। যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে বহু মেয়েরাও রয়েছে, বর্ণনা রয়েছে, রূপসা রয়েছে, যারা কিছু বছর আগে আবার এই মমতা ব্যানার্জির সময় যাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছিল, লালবাজারে 14 দিনের বেশি তারা সময় কাটিয়েছিলেন। তাই আজকে যেমন একদিকে আমরা খুশি মীনাক্ষী দি আমাদের সবার সঙ্গে রয়েছেন, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মীনাক্ষী মুখার্জি জেলের ভিতরে নেই, আমাদের রাগ, যন্ত্রণা, ক্ষোভ এখনো শেষ হয়নি, কারণ আমাদের আরো বহু সাথী, আরো বহু কমরেড এই আজকের দিনটা, যেদিনকে আমরা মহিলা হওয়ার, আমাদের লড়াইয়ের, আমাদের আন্দোলনের, আমাদের সংগ্রামের সাফল্যকে উদযাপন করছি, তখন আমার কমরেডের জেলের ভিতরে রয়েছে। এখন এটা ভাবার বিষয়, মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বহু মানুষ তো ভেবেছিলেন, বহু মানুষ আজও 2021 সালে যারা ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, তাদের মধ্যে মহিলাদের সংখ্যা অনেকটা বেশি। অনেক মহিলা মনে করেন সত্যি এত বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে কোনো মুখ্যমন্ত্রী মহিলা হতে পারেননি, প্রথমবার একজন মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি মহিলা, তাকে আমরা সমর্থন করবো না কেন? আমার মনে আছে 21 সালের আগে যখন বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতাম, বহু মানুষ যারা নিজেদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ভাবেন না, তারা লিখতেন যে সারা ভারতে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অতএব তাকে সরানো যাবে না, তাকেই ভোট দিতে হবে, তাকেই ক্ষমতায় রাখতে হবে। আচ্ছা, শুধু মহিলা হলে কি সবটা ঠিক হয়ে যায়? আমরা দেখেছি মমতা ব্যানার্জি মহিলা হওয়া সত্ত্বেও, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও, ওই পার্ক স্ট্রিটে সুজের জর্ডনের সঙ্গে যখন গণধর্ষণের ঘটনা হয়, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মহাকরণে দাঁড়িয়ে বলেন ওগুলো সব সাজানো ঘটনা, আমার সরকারকে মেলাইন করার জন্য, আমার সরকারকে ছোট করে দেখার জন্য ওই মেয়েটি মিথ্যে কথা বলছে। আচ্ছা, মহিলা হলে কি অন্য মহিলার যন্ত্রণা, অন্য মহিলার লড়াই, অন্য মহিলার অপমান সমস্তটা বোঝা যায়? নাকি কোনো কোনো মহিলা এরকম মমতা ব্যানার্জির মতো, মার্গারেট থ্যাচারের মতো, হিলারি ক্লিন্টনের মতো, যারা মহিলা, যারা ব্যক্তি হিসাবে অবশ্যই তাদের মহিলা হওয়ার কারণে যা যা লড়াই সংগ্রাম সেই সমস্তটা থাকা সত্ত্বেও, তারা যখন পজিশন অফ পাওয়ারে বসেন, তারা যখন কুর্সিতে বসেন, তারা যখন চেয়ারে বসেন, তখন তাদের যে চরিত্র আর একজন স্বৈরাচারী পুরুষের যে চরিত্র, সেই চরিত্রে কোনো পার্থক্য আমরা দেখতে পাই। আমরা দেখেছি উত্তরপ্রদেশ সহ সারা ভারত জুড়ে যেখানে যেখানে নরেন্দ্র মোদী সহ বিজেপি সরকারে রয়েছে, আরএসএস এর পোষা গুন্ডার সরকারে রয়েছে, আমরা দেখেছি সেখানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়। আমরা সবাই এর বিরুদ্ধে কথা বলি, কিন্তু এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে যে মহিলা মুখ, যে মমতা ব্যানার্জি নিজেকে সবচেয়ে বড় তার প্রতিরোধকারী, তার রেজিস্ট্যান্স হিসেবে নিজেকে পরিগণিত করতে চান, তিনি তার রাজ্যে কি করেন? তিনি তার রাজ্যে গণতান্ত্রিকতা, এই কথা বলার অধিকারকে, বিরোধিতা করার অধিকারকে কতটা জায়গা ছেড়ে দেন, কতটা পরিসর ছেড়ে দেন? আমরা বিগত 10 বছরের অভিজ্ঞতায় বুঝেছি যে নরেন্দ্র মোদী আসলে দাড়ি রাখেন, কুর্তা পায়জামা পরেন, মমতা ব্যানার্জি খালি সাদা শাড়ি পরেন, এছাড়া এদের মধ্যে কোনো পার্থক্য নেই, এদের রাজনীতিতে কোনো পার্থক্য নেই, সরকারের কোনো পার্থক্য নেই। স্টেট মেশিনারি, রাষ্ট্রযন্ত্রকে কিভাবে আমার বিরোধীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায় তার মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন উত্তরপ্রদেশ সহ গুজরাটের বিভিন্ন জেলে বহু মানুষ
আমাদের রয়েছে 2011 পর থেকে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আমাদের বহু কংগ্রেস বহু সাথী যারা অনেক হুমকির পরও তাদের রাজনৈতিক বিশ্বাস ছেড়ে যাননি, তাদেরও একই কায়দায় একদম একই কায়দায় জেলের মধ্যে পুচিয়ে মারার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি। তাই আজকে আমরা যখন আন্তর্জাতিক নারী দিবসে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কথা বলবো, এই যে একটা অদ্ভুত পোস্ট মডার্নিজমের কারণে আইডেন্টিটি এসেনশিয়ালিজম তৈরি হয়েছে, যেখানে আপনার পরিচিতি, আপনি মহিলা না পুরুষ, আপনি হিন্দু না মুসলমান, আপনি দলিত না উচ্চবর্ণ, শুধুমাত্র আপনার পরিচিতির উপর ভিত্তি করে আপনার রাজনীতিকে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা, আমরা যেন আজকে সেই ফাঁদে কখনো পা না। মমতা ব্যানার্জি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে, ওনাকে যদি আমাদের অভিনন্দন জানাতে হয় অবশ্যই জানাবো, কিন্তু একজন মহিলা হিসাবে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি ওনার যে অনাচার, ওনার যে অবিচার, যেভাবে তিনি দিনের পর দিন গণতান্ত্রিক পরিসরকে গলা টিপে মারতে চেয়েছেন, তার বিরুদ্ধে আমরা যেন কথা বলতে কখনো ভয় না পাই, এই আশা ভরসা আমি রাখবো। আজকে আমরা যখন আন্তর্জাতিক নারী দিবসের কথা বলছি, শ্রমজীবী নারী দিবসের কথা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ যে শ্রমজীবী কথাটার উপর আমরা আরেকটু স্ট্রেস করি, আর একটুখানি জোর দিই। কারণ আমরা দেখেছি পুঁজির একটা অদ্ভুত নেচার থাকে, একটা অদ্ভুত ক্যারেক্টার থাকে। সে আইদার কোনো জিনিসকে ধ্বংস করে, কোনো একটা জিনিসকে শেষ করে দেয়, যা জিনিসটা শেষ করতে পারে না সেটাকে সে অ্যাপ্রোপ্রিয়েট করে, নিজের করে দেয়। এই যে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, এর পুরো ইতিহাসটা আসলে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। দর্জিরা, যে মেয়েরা শ্রমদান করেন, যে মেয়েরা কারখানায় কাজ করেন, যে মেয়েরা ঘরের বাইরে কাজ করেন, সেই মেয়েরা বলেছিলেন আমাদের ভোটাধিকার লাগবে, আমাদের সম কাজে সম বেতন লাগবে। এটা পুঁজির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, পুঁজিকে চ্যালেঞ্জ করা, পুঁজির নিয়মকে, পুঁজির নীতিকে, পুঁজির যে শোষণ করার কায়দা, সেই কায়দাকে চ্যালেঞ্জ করা। আমরা দেখলাম সেই আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে শ্রমজীবিকা বাদ দিয়ে কি করে আন্তর্জাতিক নারী দিবসকে পুঁজি অ্যাপ্রোপ্রিয়েট করে দিল। আজকে আমরা দেখবো, আমরা যারা ফোন ব্যবহার করি, এক সপ্তাহ আগে থেকে মেসেজ আসছে কি স্পেশাল ডিসকাউন্ট অফার ফর ওমেন্স ডে। আজকে যদি মেয়েরা কেনাকাটা করে তাহলে 60% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট বিভিন্ন রেস্টুরেন্টে। আপনি যদি একটা মহিলার সঙ্গে যান আজকের দিনে, তাহলে আপনাকে বিশেষ কিছু সুবিধা পাইয়ে দেওয়া হবে। আচ্ছা, যে সংগঠনগুলো, যে কর্পোরেটগুলো, যে কারখানা, যে শিল্পগুলো এখনো পর্যন্ত পুরুষ এবং মহিলার সমবেতন দিতে পারে না, তারাই কিন্তু এই ওমেন্স ডে সেলিব্রেশন করতে গিয়ে, নারী দিবস সেলিব্রেট করতে গিয়ে, নারী দিবস উদযাপন করতে গিয়ে আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে। এই যে কর্পোরেটগুলো, যে সংস্থাগুলো মহিলার শরীরের উন্নয়নের মধ্যে দিয়ে নিজের পুঁজি বাড়ান, নিজের মুনাফা বাড়ান, যারা একটা টিভি বিক্রি করতে গেলেও একজন মেয়েকে রাখেন, একটা ফ্রিজ বিক্রি করতে গেলেও একটা মেয়েকে রাখেন, একটা গাড়ি বিক্রি করতে গেলেও সেখানে একটি মেয়ের ছবি লাগান, শুধুমাত্র এই নারীর শরীর, নারীর মুখ, নারীর দাঁত, নারীর চোখ, নারীর হাসি, নারীর চুল, সেইটা দেখে নিজের জিনিসটাকে, নিজের কমোডিটাকে বিক্রি করার জন্য। তাই আজকে আপনার কাছে এসে বলবে যে আজকে ওমেন্স ডে, আজকে আমরা নারীত্বকে সেলিব্রেট করবো, আজকে আমরা নারীত্বকে উদযাপন করবো, তাই আপনাকে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যখন আমরা নারী দিবসের কথা বলবো, নারী ক্ষমতায়নের কথা বলবো, আমরা যেন কোথাও ভুলে না যাই এই পুঁজির যে ডিজাইন, এই পুঁজির যে নকশা, সেই নকশাতে মহিলারা কিন্তু সবচেয়ে বেশি শোষিত। আমরা দেখেছি এখনো কলকারখানা, যে কোনো জায়গায় নারী এবং পুরুষ সমান সমান বেতন পায় না। অনেকে মনে হতে পারে যে না, সেটা তো হতে পারে ব্যাকওয়ার্ড কোনো একটা এলাকা, ব্যাকওয়ার্ড কোনো একটা ইন্ডাস্ট্রি, সেখানে এসব হয়, উন্নত জায়গায়, প্রোগ্রেসিভ জায়গায় এসব হয়। আমি এরকম ছোট্ট উদাহরণ দেব, আমাদের ক্রিকেট টিম, যে ক্রিকেট টিমে আমি বিশ্বাস করি যারা খেলতে যান তারা একটুখানি সমাজ থেকে এগিয়ে থাকা মানুষ, তারা লাইমলাইটের মধ্যে থাকে, তাদের কিছু নিজস্ব সোশ্যাল এবং কালচারাল ক্যাপিটাল আছে। আমরা যদি ওই পুরুষ এবং মহিলা ক্রিকেট টিমে তারা কতটা স্যালারি পান সেটা যদি দেখি, খুব পরিষ্কার হয়ে যায়। একই ব্যাট, একই দল, একই ভারত লেখা জার্সি পরে, একই ভারতের রিপ্রেজেন্টেটিভ করে যারা রিপ্রেজেন্টেশন করেন, যারা ওয়ার্ল্ড কাপে অথবা বিদেশের মাঠে, তারা কিন্তু মহিলা এবং পুরুষ সমান সমান বেতন পায়। এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে মহিলা পুরুষ একসাথে কাজ করছেন, কেউ হিরো হচ্ছেন, হিরোইন হচ্ছেন, এখন তো ফিমেল প্রোটাগনিস্ট ফিল্ম, মানে মহিলাকে সামনে রেখে যে সমস্ত সিনেমা, সিরিয়াল হয়, তার সংখ্যাটা অনেকটা বেড়ে গেছে। কিন্তু সেখানেও যদি আমরা গিয়ে দেখি, নারী পুরুষের তাদের যে ওয়েজ, যে টাকা তারা পান তাদের কর্মক্ষেত্রে, সেটা কিন্তু সমান সমান হয়। এর পিছনে একটা অন্যরকম কারণ আছে। এর পিছনে কারণটা ঠিক এইরকম যে আমরা আমাদের সমাজ, সেটা সামন্ততন্ত্র হোক, সেটা পুঁজিবাদ হোক, সে সমস্ত জায়গায় আমরা মহিলাদের যে শ্রম, সেই শ্রমটাকে ইনভিজিবলাইজ করেছি, অদৃশ্য করেছি। যেমন আমাদের বাড়িতে, যে বাড়ির মায়েরা, যে বাড়ির মহিলারা বাইরে কাজ করতে যান না, বাড়িতে থাকেন, আমাদের জিজ্ঞেস করা হয় তোমার মা কি করেন, আমার বাবা আমার মা কিছু করেন, আমার তো বাড়িতেই থাকে। এই যে আমরা সকাল 6টায় ঘুম থেকে উঠে বাড়ির সবার জন্য খাবার রান্না করছেন, আমাদের জামা কাপড় কাচ্ছেন, বাবার কাছে ঘড়িটা, শার্টটা ইস্ত্রি করে এগিয়ে দিচ্ছেন, স্কুলে যাওয়ার আগে আমার মুখে ভাত মেখে খাইয়ে দিচ্ছেন, স্কুল থেকে ফেরার
পর আমাকে স্নান করিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন, এগুলো আমরা কাজ বলে মনে করি, এগুলো তো কখনো আমরা শ্রম বলে মনে করি। এটা তো দায়িত্ব। মেয়ে হিসাবে, মা হিসাবে, বউ হিসাবে, পুত্রবধূ হিসাবে আমাদের এটাই করা উচিত। এই যে মহিলাদের শ্রমকে নেগেট করে দেওয়া, মহিলাদের শ্রমের মধ্যে ধর্তব্যে না আনা, এইটা কিন্তু একটা খুব বড় ডিজাইন, যেটা সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদেও তার কোনো বদল নেই। আমরা তো দেখি যে মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বাচ্চাটার দেখভাল করছেন, বাড়ির বড় লোক যারা বয়স্ক লোক রয়েছেন তাদের সেবা শুশ্রূষা করছেন, আমরা কখনো ভাবিনি যে তার কাজটাকেও কাজ বলা যেতে পারে। অথচ সেই মাই যখন নিজের বাড়ি থেকে বেরিয়ে অন্য কোনো বাড়িতে গিয়ে সেই একই কাজ করছেন, বাচ্চাকে দেখভাল করছেন, বয়স্ক মানুষের সেবা শুশ্রূষা করছেন, তখন কিন্তু তার কাজটা কাজ হয়ে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন নারী পুরুষ বৈষম্যের কথা বলবো অর্থনৈতিক ক্ষেত্রে, প্রোডাকশন সিস্টেমে, তখন এই যে ইনভিজিবলাইজ করে দেওয়া, এই যে নারীর শ্রমকে অস্বীকার করা, সেই বিষয়ে আমাদের কথা বলা উচিত। কারণ যতদিন আমরা এই কথাটা না বলছি ততদিন সম কাজে সমমজুরির কথাটা ঠিক করতে হবে না, ঠিক শক্ত হবে। আমরা জানি, আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকে, সারা বিশ্ব জুড়ে মহিলাদের সম অধিকারের যে লড়াই, সেই লড়াইয়ের ইতিহাসটা অনেকটা। এবং এই ইতিহাসটাকে অ্যাপ্রোপ্রিয়েট করে যে কথা আমি বলছিলাম, পুঁজির আগ্রাসন, সেটাও অনেকটা। একটা হঠাৎ করে নতুন করে আমাদের ভাবানো শুরু হলো, ওই ফেমিনিজমের ফোর্থ ওয়েভ যাকে বলে, সেখানে থেকে বলা হলো যে আমাকে যদি প্রোগ্রেসিভ হতে হয়, আমাকে যদি পুরুষতন্ত্রের শিকড় ছিঁড়তে হয়, তাহলে নাকি আমাকে একটা সার্টেন প্রোটোটাইপের মতো হতে হবে। আমি যদি একটু স্বল্প দৈর্ঘ্যের পোশাক পরি, আমি খুব মডার্ন, আমি খুব প্রোগ্রেসিভ, আমি পুরুষতন্ত্রকে চ্যালেঞ্জ করছি। আমি যদি একটা অদ্ভুত ধরনের জামা কাপড় পরি, অথবা আমি একটা অদ্ভুত ধরনের চুলের রং করি, তবেই নাকি আমি সমস্ত কিছু পুরুষতন্ত্র বা সমাজ আমাকে যা যা ছুড়ে দিয়েছে আমি তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি। যারা এই ধরনের ফেমিনিজমকে প্রমোট করার চেষ্টা করেন, যারা এই ধরনের নারীবাদকে প্রমোট করার চেষ্টা করেন, তারা কিন্তু একবারের জন্য বলেন না সকালবেলা 6টার সময় যে মা তাকে বাচ্চা নিয়ে ওই খেতে কাজ করতে যাচ্ছেন, সে কেন মজুরি পাবে না, সে কেন সমান মজুরি পাবে না। তারা কিন্তু বলেন না যে মা পিঠে বাচ্চাটাকে নিয়ে ওই ইট ভাটায় কাজ করতে যান, কেন তার জন্য একটা প্রেস হবে না, কেন সরকার তার দায়িত্ব নেবেন না, এই কথা কিন্তু তারা বলেন না। আমরা যারা বামপন্থীরা, আমরা যে রাজনীতি করি, আমরা যে নারীবাদে বিশ্বাস করি, সেই নারীবাদ শুধু সুপারফিশিয়ালিটি নয়। আমি কি জামা পরলাম, আমি কি শাড়ি পরলাম, আমি স্কার্ট পরলাম না জিন্স পরলাম, তার মধ্যে দিয়ে শুধু সেইটুকুতেই আমার নারীবাদ, আমার নারী স্বাধীনতা, আমার নারী সচেতনতা সীমাবদ্ধ নয়। যতক্ষণ না পর্যন্ত এই সমাজের যে মূল কাঠামো, যে কাঠামোর উপর আমি আর আপনি দাঁড়িয়ে রয়েছি, যে কাঠামোর উপর আমাদের ভালো থাকা, আমাদের খারাপ থাকা, আমাদের স্বাধীনতা সবটা নির্ভর, পুঁজির সঙ্গে আমাদের যে সম্পর্ক, এই যে স্ট্রাকচার, এই যে প্রোডাকশন রিলেশনে আমাদের যে সম্পর্ক, যতদিন সেই সম্পর্কটা না বদলাচ্ছে ততদিন পর্যন্ত কোনো নারীবাদ, সে আমি যতই জিন্স করি না কেন, যতই চুল ছোট করে কেটে ফেলি না কেন, তাতে কোনো নারীবাদ, তাতে কোনো নারীর সমানাধিকার হবে না। আমরা দেখেছি অল্টারনেটিভ পসিবল। আমার পড়াশোনার যে কাজ, সেই কাজটা কেরালা, 2-3টে উদাহরণ সেখানে দিতে চাই। সেই উদাহরণ আসবো, তার আগে কেরালার কথা বলতে গিয়ে, কেরালার তো একটা অনেক বড় ইতিহাস আছে, লড়াইয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, নারী পুরুষ সমানাধিকারের ইতিহাস। একজনের লড়াই আমাকে খুব ব্যক্তিগতভাবে সবসময় ইন্সপায়ার করে, এবং আমি যেখানে যাই সেই কথাটা বলার চেষ্টা করি। কারণ আমরা যখন নারী বলি, কোথাও না কোথাও আমাদের যে ইমাজিনেশন, আমাদের যে কল্পনা, সেই কল্পনার মধ্যে একটা নির্দিষ্ট ধরনের নারী আছে। নারী মানে যেরকম আমরা ওই জামিনী রায়ের ছবিতে দেখেছি, টিভিতে দেখেছি, সিনেমায় দেখেছি, যা লম্বা চুল হবে, যিনি হয়তো বড় বড় হবেন, লাল টিপ করবেন কপালের উপর, এইরকম একটা সৌম্য শান্ত একটা রূপ হিসেবেই আমরা নারীকে দেখতে অভ্যস্ত। আসলে নারী মানে তো শুধু তারা নয়। নারী মানে আদিবাসী মহিলা, নারী মানে মুসলমান মহিলা, নারী মানে প্রতিবন্ধী মহিলা, নারী মানে পিছিয়ে পড়া পরিবার থেকে আসা মহিলা। এই সব মহিলাদের কথা বলতে গিয়ে যার কথা বলতে হয় তার নাম নাকিলি। নাকিলি এক দলিত পরিবারের, এক অন্তজ পরিবারের মহিলা, কেরালায় জন্মগ্রহণ করেছিলেন। ত্রিবান্দামে তার বাড়ি। সেই সময় ট্রাভাঙ্কোর বা ত্রিবান্দামের একটা নিয়ম ছিল যে আপনি যদি অন্তজ পরিবারের হন এবং আপনাকে যদি রাস্তায় বেরোতে হয়, আপনাকে যদি নিজের ওপরের শরীর ঢাকতে হয়, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে, স্টন ট্যাক্স, ব্রেস্ট ট্যাক্স যাকে বলে। যদি আপনি সেই টাকা না দেন তাহলে আপনি ঘর থেকে বেরোতে পারবেন না, নিজের ওপরের অংশ না দেন। এখন এই নাকিলি নামের মেয়েটি একদিন ঘর থেকে বেরোয়, তার স্বামীর সঙ্গে তার দেখা করতে যাওয়ার ছিল। রাজার যে পেয়াদা, তারা তাকে ধরে নিয়ে যায়, বলতে তোমাকে ট্যাক্স দিতেই হবে, আমাদের যে সরকারের নিয়ম, সেই সরকারের নিয়ম বিরুদ্ধে তুমি কাজ করেছো। কারণ ওই যে সরকার, ওই যে ভাবনা, যে ভাবনা আমরা মূলবাদন দেখি, যে ভাবনা মনে করে আপনি যদি অন্তত সম্প্রদায়ের মহিলা হন তাহলে আপনার সম্মান থাকতে নেই, তাহলে আপনার সম্মান থাকতে নেই, তাতে আপনার মাথা উঁচু করে কথা বলার জায়গা থাকতে নেই। নাঙ্গেলি কাকুতি করেন, অনেক মিনতি করেন যে আমার কাছে কোথা থেকে টাকা হবে, যে টাকা আপনি বলছেন
এরা তো আমার কাছে নেই। তখন যখন কিছুতেই ওই রাজার পেয়াদাটা হাত ছাড়তে রাজি না হয়, সে তখন তার স্পঞ্জ যুগল কেটে ওই রাজার পেয়াদার হাতে দিয়ে বলে, এই আমার ট্যাক্স, এই ট্যাক্স যদি আমাকে মুক্তি দিতে হয় আপনি মুক্তি দিতে পারেন। মারা যায়, না দিলে রক্তক্ষরণ হয়ে মারা যায়। তার স্বামী যখন বাড়ি ফিরে তার ওই রক্তাক্ত ডেড বডি, মৃতদেহ দেখে, তিনিও দুঃখে যন্ত্রণা সেখানেই মারা যায়। এই মৃত্যুর পর যা হলো তা হলো ওই সীমান্ত রিজিয়নে আর কোনোদিনও কোনো অঙ্কজ মহিলাকে এই ব্রেস্ট ট্যাগ দিতে হবে। এই লড়াই, এই আন্দোলন, এই সংগ্রাম থেকে আমরা ইন্সপিরেশন। আমরা বলি যে এই যে যত আমরা নারীবাদের কথা বলি, যত আমরা এগিয়ে যাওয়ার কথা বলি, এই এগিয়ে যাওয়ার পিছনে তো বহু মানুষের এরকম লক্ষ্য রয়েছে। এই এগিয়ে যাওয়ার পিছনে তো বহু মানুষের এরকম আত্মদান রয়েছে, এরকম বলিদান রয়েছে, যাদের কথা হয়তো আমাদের সকল ইমাজিনেশনে আসে না। আমি চাই আমরা যারা এখানে আজকে এসেছি, আমরা যারা নিজেদের প্রগতিশীল মনে করি, যারা নিজেদের একটু এগিয়ে থাকা মনে করি, আমরা সেই নামবিদিদের কথা বারবার করে পড়ি। আমরা যেন বেগম রোকেয়াদের কথা বারবার করে পড়ি। বেগম রোকেয়া একজন মুসলিম মহিলা, সেই সময় মুসলিম মহিলাদের পড়াশোনা করার কোনো জায়গা ছিল না। বেগম রোকেয়ার যিনি দাদা এবং বাবা তারা পড়াশোনা করেছে, দাদাদের প্রচেষ্টাতেই সে লেখা শুরু করে, পড়া শুরু করে, এবং এই লেখাপড়ার মধ্যে সে জানতে পারে যে শুধু আমি ব্যক্তিগতভাবে পড়ালেখা শিখলে তো হবে না, আমার মতো আরো হাজার হাজার লাখ লাখ মেয়ে এই পশ্চিমবঙ্গে রয়েছে যারা এই সুযোগগুলো পাচ্ছে। বেগম রোকেয়া প্রথমবার পশ্চিমবঙ্গের বুকে মহিলাদের জন্য স্কুল চালু করলেন, শাখাবাদ মেমোরিয়াল স্কুল। আমরা সবাই জানি, অনেকে পড়েছেন, আমার বন্ধুরা বহু মেয়েরা সেই স্কুলে পড়েছে। এখন যখন বেগম রোকেয়া স্কুল চালাচ্ছেন, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে তাকে পড়তে হয়। একদল সমাজে বললেন যেটা একেবারে আমার ধর্মবিরুদ্ধ কাজ, মেয়েরা শুধু ঘরের ভিতরে থাকবে, মেয়েরা শুধু পর্দানসীন থাকবে, মেয়েরাও যদি পড়াশোনা জানা শুরু করে, মেয়েরাও যদি লেখাপড়া করা শুরু করে, তাহলে পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য। বেগম রোকেয়া তখন সেই সমস্ত ভ্রুকুটি, সেই সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে বলেছিলেন মেয়েরাও পড়বে, মেয়েরাও পর্দা ভেঙে বাইরে আসবে, নিজের মতো করে দেশকে জানবে, দুনিয়াকে জানবে, নিজের মতো করে সমাজকে দেখতে শুরু করবে। আমরা আজকে যখন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের কথা বলবো, আমরা বেগম রোকেয়াদের মনে করবো, আমরা বিদ্যাসাগরদের মনে করবো, রাজা রামমোহন রায়কে মনে করবো, যারা চেষ্টা করেছেন এই যে প্রাচীর মেয়েদের ঘরের মধ্যে রাখতে চায়, যে প্রাচীর মেয়েদের সেকেন্ডারি সিটিজেন হিসেবে রাখতে চায়, যে প্রাচীর মনে করে যে মহিলা এবং পুরুষ সমান সমান হতে পারে না, আমরা তাদের কথা মনে করবো। আমি কেরালার উদাহরণ দিচ্ছি না, এই যে মেয়েদের যদি আমাদের এগিয়ে আনতে হয় তাহলে কি করতে হবে। আমরা দেখেছি সেখানে পলিটিক্যাল পার্টিসিপেশনে মেয়েদের ভূমিকা অনেকটা, এরা অনেক বেশি সংখ্যায় পার্টিসিপেট করে, কিন্তু কারণটা কি হয়তো আমরা অনেকেই জানি। কেরালাতে বিভিন্ন অঞ্চল জুড়ে কুটুম্বশ্রী বলে তারা একটা প্রকল্প তৈরি করেছে, যে কুটুম্বশ্রীতে গ্রামের মেয়েরা, পাড়ার মেয়েরা, যারা হয়তো অন্য কোনো সোশ্যাল প্রোডাকশনে পার্টিসিপেট করেন না, অংশগ্রহণ করেন না, তারা একসাথে আসতেন। কোথাও তারা ক্যান্টিন চালিয়েছেন, কোথাও তারা জামা কাপড় তৈরি করেছেন, কোথাও আচার তৈরি করে তাকে বিক্রি করেছেন। মহিলাদের হাতে গরিব পরিবার, সাধারণ পরিবার, আম পরিবারের মহিলাদের হাতে অর্থ দিয়েছে এই কেরালা সরকারের এই প্রকল্প। এখন আমার যদি আর্থিক স্বাধীনতা থাকে, আমি যদি আমার সংসারে একটু 2 পয়সা বেশি খরচা করতে পারি, আমার বলার জায়গাটা, আমার বলার ক্ষমতাটা, আমার বলার পরিসরটা একটুখানি বেড়ে যায়। এই যে নারীর ক্ষমতায়ন আমার সংসারের মধ্যে হলো, আগে যেখানে আমার ছেলে কোথায় স্কুলে যাবে, আমার বাড়িতে কি খাবার আসবে, সমস্তটা আমার স্বামী অথবা বাড়ির বড়রা ঠিক করছিলেন, এখন আমিও কথা বলতে শুরু করলাম, কারণ আমার সংসারের যে টোটাল খরচ তাতে আমার কিছু অবদান রয়েছে। এই যে কথা বলতে শুরু করা, প্রথমে আমি সংসারের ভিতরে বেশি কথা বলছি, তারপর ধীরে ধীরে সংসার থেকে বেরিয়ে আমি আমার যে গোষ্ঠী, আমার যে কুটুম্বশ্রী, তার ডিসিশন মেকিং, তার পলিসি মেকিং এ পার্ট নিচ্ছি। তারপর ধীরে ধীরে আমি পঞ্চায়েতের যখন মিটিং হচ্ছে, সেই পঞ্চায়েতের মিটিং এ নিজের ক্ষোভ, নিজের রাগ, নিজের অধিকারের কথা বলছি। এবং এইভাবে যে মেয়েরা বহু বছর মানে বহু শতাব্দী পর্যন্ত ঘরের মধ্যে বন্ধ ছিল, তারা একটু একটু করে এগোতে শুরু করলো। কেরালাতে তারা শুরু করেছে কমিউনিটি কিচেন। এখানে যে মেয়েরা বসে আছেন তারা সবাই জানেন যে আমাদের বাড়ির কাজ একটা খুব বড় কাজ, বাড়ির রান্না করা, বাড়ির দেখভাল করা। এবং আমি যদি একজন বাইরের কাজ করি, মানে যদি একজন চাকরিরত মহিলা হই, তবুও বাড়ি ফিরে গিয়ে ওই চাটা, ওই বাড়ির খাবার গরম করাটা, সেটা বহু মানুষ মনে করেন আমারই দায়িত্ব, কারণ আমি মহিলা, আমি বাড়ির বউ, আমার এই কাজগুলো করাই উচিত। তারা এই জায়গাটাকে ভাবতে পেরেছে। এই যে কমিউনিটি কিচেন তৈরি হলো, কমিউনিটি কিচেনে 10টা-15টা পরিবার মিলে একসাথে মাসের শুরুতে কিছু টাকা ওই কুটুম্বশ্রী অথবা অন্য কোনো কমিউনিটি কিচেনকে তারা দিয়ে দিলে, ওই জায়গা থেকে, ওই কমিউনিটি কিচেন থেকে প্রত্যেকের বাড়িতে 2 বেলার খাবার, 3 বেলার খাবার তৈরি করে দিয়ে দেওয়া হয়। ফলে মহিলারা আগে যে সময়টা ওই রান্না বান্নার কাজে ব্যবহার করছিলেন, ঘুম থেকে উঠেই যাকে রান্না করে চলে যেতে হচ্ছিল, অফিস থেকে ফিরেই যাকে রান্না করে চলে যেতে হচ্ছিল, তার যে ডোমেস্টিক ডিউটি,
তার যে গার্হস্থ্য যে কাজ, সেই কাজটা অনেকটা কমে গেল। ফলে আবার তাদের যে বাইরের পার্টিসিপেশন, সোশ্যাল কাজে অংশগ্রহণ করা, রাজনীতিতে অংশগ্রহণ করা, নিজের পছন্দের যে হবি, নিজের পছন্দের যে কাজ, লেখালেখি হতে পারে, গান হতে পারে, সেই সমস্ত কিছু তাদের অংশগ্রহণ অনেকটা বেড়ে গেছে। আমি এই কারণে এই কথাটা বলছি, কারণ আমরা আজকে যখন এখানে একত্রিত হয়েছি, আমরা অবশ্যই আমাদের যে সমস্যার কথা, আমাদের যে যন্ত্রণার কথা, সেই যন্ত্রণার কথা ভাগ করে নেব। কিন্তু আমরা ভাববো যে যন্ত্রণা থেকে পেরিয়ে আমাদের মুক্তির পথ। আপনারা যারা প্রত্যেকে আজকে এখানে এসেছেন, আপনারা একটা পথ এগিয়ে এসেছেন, রাজনীতি করছেন, সংগঠিত হচ্ছেন, নিজের দাবি, নিজের অধিকার সেই অর্জনে আপনারা এগিয়ে এসেছেন। কিন্তু এটাই তো সব নয়। স্ট্রাকচারাল চেঞ্জ, কি কি স্ট্রাকচারাল চেঞ্জ আমরা করতে পারি, কি কি পদ্ধতিগত পরিবর্তন আমরা করতে পারি, যদি সত্যিকারের যে কথা আমরা বলি যে আমাদের অর্ধেক আকাশ চাই, এই অর্ধেক আকাশের যে দাবি, এই অর্ধেক আকাশে ওড়ার যে ইচ্ছা, ডানা মেলে ওড়ার যে ইচ্ছা, তার জন্য এই যে স্ট্রাকচারাল চেঞ্জ, এই যে সমাজকে অন্যভাবে দেখা, ফ্যামিলিকে অন্যভাবে দেখা, সংসারকে অন্যভাবে দেখা, সেই কাজটা আমাদের করতে হবে। আমি আমার কথা নির্ধারিত করবো না, আমি এমনিতেও খুব লম্বা ভাষণ দিতে পারি না। আমি চেষ্টা করি যত কনসাইজ বা যত কম সময়ে কথা বলে শেষ করা যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা মহিলারা যারা রাজনীতি করি, আমাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এবং যবে থেকে নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস এর সরকার ভারতে এসেছে, আমাদের চ্যালেঞ্জটা বহুগুণ হয়েছে। চ্যালেঞ্জটা বহুগুণ এই কারণে হয়েছে কারণ আরএসএস যে রাজনীতিতে বিশ্বাস করে, যে মনুশাস্ত্রে বিশ্বাস করে, যে মনুবাদে বিশ্বাস করে, তা আমাদের মেয়েদের অধিকারের প্রশ্নে, মানুষ হিসেবে বেঁচে থাকার প্রশ্নে একদম পরিপন্থী একটা ভূমিকা রয়েছে। মনু কি বলেছে? মনু বলেছিলেন যে মেয়েরা জন্মাই যাতে তারা পুরুষের সেবা করতে পারে। ফলে একটি মেয়ে যখন জন্মাবে তখন প্রথমে সে তার পিতার অধীনে থাকবে। তার বেটা ঠিক করবে মেয়ে জন্মাবে কি জন্মাবে না। আমরা তো দেখেছি উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, পাঞ্জাব, যদি একটি মায়ের পেটে মহিলা সন্তান, যে ভ্রূণ, সেই ভ্রূণ যদি মহিলা হয়, তাহলে তাকে সেই ভ্রূণের মধ্যে গর্ভাবস্থায় মেরে ফেলার প্রচেষ্টা হাজার হাজার এরকম ঘটনা আমরা দেখেছি। উত্তরাখণ্ডে এরকম একটি গ্রাম আছে যে গ্রামে বিগত 33 বছর ধরে একটি মেয়েও জন্মগ্রহণ করেন। কারণ যখনই তারা জানতে পারে যে ওই গর্ভের মেয়েটি, গর্ভের সন্তানটি একটি মেয়ে হতে চলেছে, গর্ভের মধ্যে তাকে মেরে ফেলার প্রচেষ্টা। এটা মনুস্মৃতির অংশ, এটা মনুবাদের অংশ। যে মনুবাদ বিশ্বাস করে মেয়েদের একমাত্র কাজ, মেয়েদের একমাত্র জীবনের লক্ষ্য, তা হলো পুরুষকে সেবা করা। তাই মেয়ে যখন জন্মাবে তখন সে বাবার অধীনে থাকবে। তারপর যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ের পর সে তার স্বামীর অধীনে থাকবে। তার স্বামী ঠিক করবে সে অফিস করবে কি করবে না, সে কি পোশাক পরবে, সে কি খাবে, সে কিভাবে নিজের জীবন বাঁচবে, সমস্তটা তার স্বামী ঠিক করবে। এবং তারপর আমরা বলি, আমরা যখন আশীর্বাদ দিই যে শতপুত্র ভব বা পুত্র ভব, মানে তুমি ছেলের মা অবশ্যই হোক। কারণ আমি যদি মা হই এবং আমি যদি পুত্র সন্তান জন্ম দিতে না পারি, তাহলে আমার বংশের বাতিকে নিয়ে যাবে। মানে আমি যদি মহিলা হই, আমার জীবনের কোনো মূল্য নেই। আমি তো পড়ায় ধন, আমার কিছুদিন পর অন্য কারো ঘরে যেতে হবে, আমার পরিবারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিয়ের পর অন্য কারো কাজে যেতে হবে, বিয়ের পর আমার যে সারনেম, আমার যে টাইটেল, সেই টাইটেল বদলাতে হবে। অতএব আমার যে জীবনটা, সেই জীবনটা পুরুষের মুখাপে। পুরুষ যদি চান তাহলে আমি এভাবে থাকবো, পুরুষ যদি না চান আমি তাহলে অন্যভাবে থাকবো। এবং পুত্র সন্তান জন্মানোর পর একজন মা হিসাবে আমি সেই পুরুষ সন্তান, আমার যে ছেলে, আমি তার অধীনে থাকবো। সে ঠিক করবে আমাকে খেতে দেওয়া উচিত কিনা, সে ঠিক করবে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত কিনা, সে ঠিক করবে বিধবা হওয়ার পর আমি সাদা শাড়ি পরবো, আমি ভাত খাবো, মাছ খাবো, মাংস খাবো না, কি করবো, সেটা সমস্তটা সে ঠিক করবে। এই যে ধারণা, যে ধরনের বিশ্বাস করা হয় মহিলাদের একমাত্র কাজ হচ্ছে পুরুষের সেবা এবং বাচ্চা উৎপন্ন করা, তারা তো চাইবে না। তারা তো চাইবে না আমি আর আপনি শাড়ি পরে, চুড়িদার পরে, বোরখা পরে, হিজাব পরে, জিন্স পরে, প্যান্ট পরে রাস্তায় নামি। তারা তো চাইবে না। আমরা আমাদের পড়াশোনার অধিকারের জন্য, চাকরির অধিকারের জন্য, মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য রাস্তায় দাঁড়ায়। তাই তো আমরা দেখেছি একটার পর একটা ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের ঘটনা, উন্নাওয়ের ঘটনা। কি দোষ ছিল মেয়েটার? 19 বছরের দলিত মেয়ে, মনীষা বাল্মীকি তার নাম। টেনে হিচড়ে ধর্ষণ করার পর তার জিভটা পর্যন্ত কেটে দিয়েছে, পিঠে যে মেরুদণ্ডের হাড় ভেঙে ঘুরিয়ে দিয়েছে। কি দেখলাম আমরা তারপর? যখন তার সেই মেয়েটা বিভিন্ন হাসপাতালে ঘোরার পর দিল্লিতে নিজের জীবন মরণ লড়াই করছিল বেঁচে থাকার জন্য, তখন ওই গ্রামেরই যারা খুন করেছেন, যারা ধর্ষণ করেছেন, সেই লোকগুলো পঞ্চায়েত ডাকলো। তাদের বিজেপির নেতারা গেলেন এবং বললেন আমার লড়কে সব হচ্ছে, আমাদের ছেলেরা কিন্তু ভুল করেনি, মেয়েটারই কোনো সমস্যা। ঠিকই তো, যখনই রেপ হয়, যখনই ধর্ষণ হয়, সমস্যা তো মেয়েদেরই হয়। 3 মাসের শিশু ধর্ষণ হয়েছে, কি পোশাক পরেছিল সে, কি প্রভাব করেছে সে? 65 বছরের বৃদ্ধ নান এই পশ্চিমবঙ্গের বুকে বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে, কি পোশাক পরেছিলেন তিনি? কোথায় প্রভোকেশন? এই সব সময় যে সমস্ত দোষটা মেয়েদের ঘাড়ে দিয়ে, সমস্ত দায়িত্বটা মেয়েদের ঘাড়ে দিয়ে এই পুরুষতন্ত্র
সমাজতন্ত্রের, এই মৌলবাদের, এই সামন্ততন্ত্রের নিজেদের বাঁচানোর চেষ্টা, সেটাই কিন্তু এই বিজেপির আমলে, এই আরএসএস এর আমলে আরো বারবার ইনস্টিটিউশনালাইজ হয়েছে। প্রাতিষ্ঠানিক তারা হতে পেরেছে। প্রতিষ্ঠান বলছে, পুলিশ বলছে, প্রশাসন বলছে যে আমাদের ছেলেদের কোনো দোষ নেই, সব দোষটাই মেয়েদের। আমরা দেখেছি হরিয়ানায় এরকম ঘটনা, আমরা দেখেছি কুলদীপ সেনেগার বিজেপির এমএলএ একটি মেয়ের সঙ্গে ধর্ষণ করলো। মেয়েটির বাবা যখন পুলিশ স্টেশনে সেই কমপ্লেন দেখাতে গেলেন, পুলিশ স্টেশনের মধ্যে পিটিয়ে সেই বাবাকে খুন করা হলো। আমরা বলছি আমাদের লড়াইটা আরো বেশি, কারণ এই ধরনের ফ্যাসিবাদী, এই ধরনের নারী বিরোধী, এই ধরনের মনোবাদী সরকার এর আগে ভারতের বুকে কখনো হয়নি। আমরা দেখছি একদিকে যেমন ক্রিমিনালাইজেশন, তাদের দলের নেতারা, তাদের দলের মন্ত্রীরা, তাদের কর্মীরা মহিলাদের উপর আক্রমণ করছে, একই সঙ্গে পলিসিগতভাবে, নীতিগতভাবে মেয়েদের বাঁচার অধিকার সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা। আমি ছাত্রী হিসাবে বলতে পারি, নয়া শিক্ষানীতি নিয়ে এসেছে এই সরকার। সেই নয়া শিক্ষানীতি কি বলছে? যত ছোট ছোট স্কুল আছে গ্রামে, সেই ছোট স্কুল তারা বন্ধ করে দেবে। ছোট স্কুল বন্ধ করে তারা একটা স্কুল কমপ্লেক্স করবে, যেটা একটু শহরের দিকে, যেটা একটু বাইরের দিকে। এখন যদি আমার স্কুল আর আমার বাড়ির দূরত্বটা বেড়ে যায়, তারা সবার আগে স্কুল যাওয়া বন্ধ করবে, তারা সবার আগে ড্রপ আউট হবে মেয়েরা। কারণ মেয়েদের তো ভয় থাকে, 10-12 বছর হওয়ার পর আমার মায়েরা, আপনাদের বাড়ির মায়েরা, আমরা ভয় পাই যে এতটা রাস্তা একা একা যেতে হবে, যদি কিছু হয়ে যায়। কারণ ওই যে আমাদের মাথায় আছে, যদি কিছু হয়ে যায় তার দায়িত্বটা মেয়ে, তার পোশাকের দায়িত্ব, তার ওনাটা ঠিক ছিল কিনা তার দায়িত্ব, সে চোখ তুলে তাকিয়েছিল কিনা তার দায়িত্ব, সে কথা বলেছিল কিনা তাই দায়িত্ব। তাই যদি স্কুল বন্ধ হয়, ছোট স্কুল বন্ধ হয়, গ্রামের স্কুল বন্ধ হয়, তাহলে সবার প্রথমে যারা স্কুল ছুট হবে তারা হলো মেয়েরা। একটা স্কিম ছিল, যে স্কিমে ক্লাস 10 পাস করার পর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মেয়েদের নতুন করে স্কলারশিপ দিত কেন্দ্রের সরকার। এইবারের বাজেট থেকে সেই সরকার সেই বাজেট, মানে সেই স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। একটা স্কিম ছিল, আমার মতো মেয়েরা যারা পোস্ট ডক্টরেট করতে চায়, পিএইচডি পর যারা আরো বেশি হায়ার স্টাডিজ করতে চায়, তাদের সরকার একটা ভাতা দিতেন, একটা স্টাইপেন্ড। বিগত বছর থেকে সেই স্টাইপেন্ড তারা বন্ধ করে দিয়েছে। আমরা দেখছি শিক্ষা ব্যবস্থাকে যতটা কমার্শিয়ালাইজ করা যায়, যতটা কমিউনালাইজ করা যায়, যতটা বেসরকারীকরণ করা যায়, তার চেষ্টাই সরকার করছে। আর যত বেশি বেসরকারীকরণ হবে, তত বেশি শিক্ষার যে খরচ, সেই শিক্ষার খরচ বাড়বে, এবং শিক্ষার খরচ বাড়লে আমার ওই মেয়েরা ড্রপ আউট হবে। কেন হবে? কারণ আমার বাড়িতে যদি একটা ছেলে আর একটা মেয়ে থাকে, যদি আমার সেই সামর্থ্য না থাকে যে আমি দুজনকেই পড়াতে পারবো, আমি অবশ্যই আমার ছেলেকে পড়াবো। কারণ ওই যে ছেলে বংশের বাড়ি, মেয়ের বাড়িতে বিয়ে হয়ে যাবে, অন্য বাড়িতে যাবে। সুতরাং সেখানে আমার মেয়েরা যাতে এমনিতে পার্টিসিপেশন 40%-এর নিচে, শিক্ষা ক্ষেত্রে, উচ্চ শিক্ষা ক্ষেত্রে আরো কম, তারা আরো অনেকটা পিছিয়ে পড়ে যাবে। এবং এইটাকে, এই নয়া শিক্ষানীতিকে আমরা আইসোলেশনে তো দেখছি না, যে নতুন শ্রম কোড, নতুন লেবার কোড নিয়ে আসা হয়েছে, তাতে তো সেই একইভাবে প্রতিধ্বনিত হচ্ছে। যে মায়েরা আগে ম্যাটারনিটি লিভ পেতেন, সেই জায়গাটাকে কমিয়ে আনা হচ্ছে। আগে যেখানে 8 ঘন্টা আমার ম্যান্ডেটরি কাজ ছিল, 8 ঘন্টা 1 ঘন্টা বেশি কাজ করলে আমাকে ওভার টাইম দিতে হতো, সেই জায়গাটাকে কমিয়ে নেওয়া হচ্ছে। মহিলাদের কর্মক্ষেত্রে যৌন হয়রানি, যার বিরুদ্ধে এতদিন ধরে লম্বা লড়াই হয়েছে, বিশাখা জাজমেন্ট এসছে, সেইটাকে ইমপ্লিমেন্ট না করার চেষ্টা এই নয়া যে লেবার কোড তার মধ্যে দিয়ে হচ্ছে। সুতরাং যে পরিসরে মেয়েরা একটু এগিয়েছিল শিক্ষা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সেই সমস্তটাকে কেড়ে নেওয়ার চেষ্টা। যে বেসরকারীকরণের কথা নরেন্দ্র মোদীরা বলছেন, ট্রেন বেঁচে দাও, ব্যাংক বেঁচে দাও, বিমা বেঁচে দাও, সরকারি চাকরিগুলো আর কিছু থাকবে না, পার্মানেন্ট চাকরিটাকেই তুলে দাও, সব কন্ট্রাকচুয়াল হবে। তুমি আজকে আসবে, কাজ করবে, কালকে যদি আমার মনে হয় আমি তোমাকে স্যাক করবো, তোমার কোনো লিগাল সেফগার্ড নেই, তুমি কোথাও যেতে পারবে না। কিন্তু যদি সারাদিন আমি আমার এই এনজাইটির মধ্যে থাকি যে বাবা আমাকে যেভাবেই হোক আমার চাকরিতে রাখতে হবে, আমি যদি ধর্মঘট করি আমার চাকরি চলে যাবে, আমি যদি সরকারের বিরুদ্ধে কথা বলি আমার চাকরি চলে যাবে, আমার চাকরির কোনো পার্মানেন্সি নেই। নরেন্দ্র মোদীরা চান, এই সরকার চান, যে কোনো ফ্যাসিবাদী শাসকই এটাই চান, যে সেই দেশের যে নাগরিক, সেই দেশের যে যুব সমাজ, সেই দেশের মহিলা, সেই দেশের যে শ্রমজীবী মানুষ, তারা সারাক্ষণ ভয়ের মধ্যে থাকতেন। চাকরি বাঁচানোর ভয়, দাঙ্গার ভয়, আমার মেয়ের সঙ্গে ধর্ষণ হওয়ার ভয়, আমার বেঁচে থাকার, আমার মানুষ হিসাবে, আমার ধর্ম, কর্ম, আমার বিশ্বাস নিয়ে বেঁচে থাকার ভয়। এই ফ্যাসিবাদী শক্তি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের যে এগিয়ে থাকার জায়গা, সেটাকে ভেঙে চুরে তছনছ করে আমাদের ওই দাসে পরিণত করার চেষ্টা করছে। কিন্তু যদি ফ্যাসিবাদের লম্বা ইতিহাস হয়, যে ফ্যাসিবাদের লম্বা ইতিহাসে মানুষের শোষণ আছে, মানুষকে খুন করা আছে, জেনোসাইড আছে, দাঙ্গা রয়েছে, সেই একই ইতিহাসে কিন্তু মানুষের প্রতিরোধ রয়েছে। ওই আমরা বলছি না, আজকে যখন রাস্তায় বিভিন্ন ধরনের ট্রেড ইউনিয়নরা রাস্তায় নামছেন, এই সরকারের বেসরকারীকরণের বিরুদ্ধে কথা বলছেন, আপনারা অনেকে হয়তো দেখেছেন আইটি এমপ্লয়ি বলে একটা ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছে, যাদের আমরা এতদিন পর্যন্ত ভাবতাম যে এরা আবার কি রাজনীতি করবে। এরা তো সকালবেলা যায়, টাই ঝুলিয়ে কর্পোরেট সেক্টরে কাজ করে, ভালো গাড়ি চড়ে। তারা কিন্তু বুঝতে পেরেছে
পেরেছে যে পুঁজিবাদের যে ওপরের যে নকশাটা, যে ওপরের যে চাকচিক্যটা, যেখানে আমার ভালো বাড়ি থাকে, ভালো টাই হয়, কিন্তু আমার ওই কারখানার যে লেবার, যে কারখানার যে শ্রমিক, তার শ্রমের যে চুরি, তার শ্রমের যে লুট, সেই লুটে কোনো অংশ নেই। তারা বুঝতে পেরেছে, তারা একসাথে আসছে। আমরা দেখছি জোম্যাটো, সুইগি, যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আপনার বাড়িতে সাইকেল চালিয়ে বাইক নিয়ে খাবার দিতে আসে, তারা অর্গানাইজ হচ্ছে, একটা হচ্ছে, ইউনিয়নাইজ হচ্ছে। আমরা তো দেখছি ওলা উবের চালক, যেদের আমরা কখনো ভাবতে পারিনি যে এরাও সত্যিকারের রাজনীতি করতে পারেন, রাজনীতিগতভাবে ভাবতে পারেন, তারাও ইউনিয়নাইজ হচ্ছে, তারাও বুঝতে পারছে ওলা উবের যা কথা বলছে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, তা তো একেবারেই না। আমার সময়ের উপর চুরি করে যে সংস্থাগুলো একটাও গাড়ি ওন করেন না, একটাও গাড়ি যাদের নিজেদের মধ্যে নেই, তারা কি করে এত কোটি কোটি টাকার মুনাফা করছেন তারা বুঝতে পারছেন। তাই যেরকম ওদের হাতে সমস্ত কিছু রয়েছে, রাষ্ট্রীয় যন্ত্র রয়েছে, পুলিশ রয়েছে, আদালত রয়েছে, পুঁজি রয়েছে, অনেক অর্থ, অনেক প্রতিপত্তি রয়েছে, আমাদের কাছেও এই খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষের একটা হওয়া রয়েছে, হাতে ধরা হাত রয়েছে। আমরা এই লড়াই হারবো না, এই বিশ্বাস আমি করি। তাই আজ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের দিনে সে প্রত্যেকটি মা, সেই প্রত্যেকটা মেয়ে, সে প্রত্যেকটা শ্রমজীবী মানুষ যারা লড়াই করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমার মতো হাজার হাজার মেয়েদের কথা বলার সুযোগ করে দিয়েছেন, চাকরিতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে রাজনীতি করার জন্য নিজের জীবন দিয়েছেন, লড়াই করেছেন, তাদের প্রত্যেককে আমি কুর্নিশ জানাই। আমি আমার কথা আর লম্বা করবো না, শুধু দুটো কথা বলে শেষ করবো। কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে আমার বেশ কিছু ব্যক্তিগত একটা সম্পর্ক রয়েছে। আমার মায়ের বাবা আশুতোষ ঠাকুর চক্রবর্তী, তিনিও কোঅর্ডিনেশন কমিটির সদস্য ছিলেন, রাইটার্সে কাজ করতেন। এবং আমি এই জন্য এই কথাটা বলছি, আমার দিদা বেশ একটু গোড়াপন্থী, তিনি ভাবতেন যে মেয়েদের একটুখানি কিছুদিন পরে এত পড়াশোনা করে লাভ নেই, পড়াশোনা পরে হবে, বিয়ে শাদী করা উচিত। আমার দাদু, আমি দাদা বলতাম তাকে, সে যখন এই কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে যুক্ত হন, বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হন, একটু একটু করে বুঝতে শেখেন, তিনি কিন্তু দিদার কথা মানেন। আমার মাকে পড়িয়েছেন, আমার মাসিদের পড়িয়েছেন, এবং আমার মা বলেন, আমার মা নিজে রাজনৈতিক কর্মী, কখনো মাকে আমি কখনো শুনি তুমি রাজনীতি করবে না এই কথাগুলো বলতে। এবং মা বলতেন যে এই যে তার রাজনীতি করার যে স্পিরিট, এই যে তিনি জানতেন যে তিনি রাত্রি 6টার সময় 8টার সময় মিছিলে হাঁটতে পারেন, তাকে কেউ কোথাও পিছন থেকে টেনে ধরছে না, তার একটা বড় কারণ কমরেড আশুতোষ ঠাকুর চক্রবর্তী এই কোঅর্ডিনেশন কমিটি করতে গিয়ে বামপন্থা সম্পর্কে যা জেনেছেন, নারী সাম্য বলতে যা বুঝেছেন, সেটা তিনি মাকে শিখিয়েছেন, মা আমাকে শিখিয়েছেন। এবং আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি তার কারণ হয়তো অনেকটা যেভাবে আপনারা সংগঠন তৈরি করেছেন, যেভাবে আপনারা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমার মতো এরকম হাজারো বিরোধিতাকে লড়াই সংগ্রাম করার পরিসর করে তৈরি করে দিয়েছেন। আপনাদের সবাইকে, আপনাদের সংগঠনকে আমার অন্তিম অভিনন্দন, আমার রেড সেলিউট। আমি যে কথা বলে শেষ করবো, আমি ব্যক্তিগতভাবে যখন একটু ডাউন ফিল করি, যখন মনে হয় যে খুব কঠিন হয়ে যাচ্ছে লড়াইটা, হয়তো পারবো না, সেই সময় আমি যাকে মনে করি সেই ইলা মিত্রের কথা বলি। আজকে মীনাক্ষী জেল থেকে ছাড়া পেয়েছে, আমাদের তো একটা লম্বা ইতিহাস রয়েছে, আমাদের বামপন্থী আন্দোলন করতে গিয়ে জেলে সময় কাটানো যে নতুন কোনো ব্যাপার। তো ইলা মিত্রের জীবনী যারা পড়েছেন তারা জানবেন যে কিরকম ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে, অত্যাচারের মধ্যে দিয়ে কাটাতে হয়েছিল। তিনি কৃষকদের নিয়ে আন্দোলন করছিলেন, কোনো গরিব পরিবারের মানুষ নন, তিনি জমিদার পরিবারের মেয়ে, কিন্তু বুঝতে পেরেছিলেন তার যে ঐশ্বর্য, তার যে ভালো থাকা, তার যে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই খেতে খাওয়া গরিব, আদিবাসী, শ্রমিক, কৃষক মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকা। তিনি লড়াই করেছেন জমির অধিকারের জন্য। প্রত্যেক যে মানুষ ফল ফসল করেন তিনি জমির মালিক হবেন, এ ভাগ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। তাকে যখন পুলিশ ধরে ফেলে, অত্যন্ত অত্যাচার চালায় তার নখ তুলে দেওয়া হয়, যমুনাকে গরম ডিম ঢুকিয়ে দেওয়া হয়, দিনের পর দিন গণধর্ষণ হয়েছিল, তার পাতলা দোহারা চেহারা, অনেকে হয়তো মরে যেত। কিন্তু এত সব কিছুর পর কোনোদিনও কোনো একবারের জন্য ওই ইলা মিত্রের মুখ থেকে তার একজনও সাথী কমরেডের নাম ওই ব্রিটিশ পুলিশ, ওই পাকিস্তানের পুলিশ তারা বের করতে পারেনি। আসুন আজ 8ই মার্চ আমরাও শপথ নিই, হুমকি থাকবে, ধমকি থাকবে, প্রলোভন থাকবে, কিন্তু ইলা মিত্র কল্পনা দত্তের উত্তরসূরি হয়ে আমরা আমাদের যে বিশ্বাস, আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে আমরা কোনো দাদা করবো না, সেই রাজনীতির সঙ্গে আমরা কোনো বিশ্বাসঘাতকতা করবো না। ওদের কাছে যত চাই থাকুক না কেন, আমাদের কাছে আমাদের আদর্শ থাকবে, আমাদের রাজনীতি থাকবে। এই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি। শুকরিয়া।